সময় এসে ভোটার লিস্টটাকে ফ্রিজ করতে হয়, কারণ তাহলে ভোটার তালিকায় করার জন্য। আজকে তো 20 তারিখ, 23 তারিখ প্রথম দফার ভোট, তাহলে এক্ষেত্রে ভোটার লিস্টটা ক্লোজ হবে কবে? আমি এক্স্যাক্টলি বলছিলাম, এই তথ্যটা আমার কাছে নেই। আমার মনে হয় ভোটার লিস্ট কিন্তু ফ্রিজ করে যাওয়ার উচিত, মানে কতদিন আগে করেছে একটু আমাকে হয়তো চেক করতে হবে, যে 23 তারিখে ভোট, 21 তারিখ পর্যন্ত ফর্ম 6 সাবমিট করে নতুন করে ভোটার লিস্টে নাম তোলা হবে, বা আজকে 20 তারিখ, আজকেও ফর্ম 6 সাবমিট করা যাবে। এইটা কিন্তু ইলেকশন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, যে কতদিন পর্যন্ত আমি, কারণ ইলেকশন কমিশনকেও তো একটা স্ক্রুটনির সময় দিতে হবে নতুন যে ভোটার লিস্টে নাম তুলতে চাইবে। যেহেতুই সে রাতারাতি, আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে একজন ফর্ম 6-এ অ্যাপ্লাই করলে মিনিমাম ভোটার লিস্টে তার নাম উঠতেও কিন্তু 2 সপ্তাহ 1 মাস তারা সময় নেয়। সত্যি আজকে যদি হঠাৎ করে 10,000 বা 30,000 ফর্ম 6 সাবমিট করে নাম উঠে যায়, তখন কিন্তু একটা সন্দেহ তৈরি হবে, যেখানে 2 সপ্তাহ 1 মাস 2 মাস সময় লাগে ফর্ম 6-এ নাম তুলতে, সেখানে হঠাৎ করে এত ফর্ম 6-এ নাম উঠলো কি করে, বা এখনো ফ্রিজ হলো না কেন ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট। কারণ ভোট যখন খুব আসন্ন, মিনিমাম একখানা সময় দিতেই হবে, বা মাঝখানে গ্যাপ রাখতে হবে ভোট আর ভোটার লিস্ট সিজ এর মাঝখানে, যখন সমস্ত পলিটিক্যাল লিডারদের ভোটার লিস্ট বিলি করে দেওয়া হবে। তারপর যদি সেই বিলি করা লিস্টের বাইরে যদি নতুন করে ভোট আসে, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু সেই নতুন করে নাম আসা ভোটারদের নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করতে পারে। সম্ভবত এই জায়গাটাতে আমার মনে হয় ভোটার লিস্ট তাহলে এটা করে গেছে এবং করে যাওয়ার সময় এসে গেছে। এই যে নতুন করে পিটিশন দাখিলের কথা বলেছে, এবং সেগুলো পিটিশন দাখিল করা হবে, শুনানি হবে, তার মানে তো তারা আর এবারে ভোট দিতে পারছেন না, তাদেরকে বাইরে রেখেই তো তাহলে ভোটে যেতে হচ্ছে। নতুন করে পিটিশন দাখিল যদি ফর্ম 6-এর জন্য হয়ে থাকে, এটা আলাদা পার্ট, আমি উত্তর দিলাম এক্ষুনি। আর যদি নতুন করে পিটিশন দাখিল যেটা পেন্ডিং রয়েছে ট্রাইব্যুনালের জন্য, এটা কিন্তু আলাদা বিষয়। ট্রাইব্যুনালের জন্য যেহেতু আমার অলরেডি অ্যাপিল করা রয়েছে ট্রাইব্যুনালে, আমাকে আলাদা করে আবার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে পিটিশন, বা ট্রাইব্যুনালে গিয়ে আমি আলাদা করে বলবো যে আমার পিটিশনটা তুমি শুনে নাও, কারণ আমার ভোট আছে 23 তারিখে, আর যাদের 29 তারিখে ভোট আছে তাদেরটা পড়ে বললেও শুনবে। তো ট্রাইব্যুনাল যদি ফাংশনই না করে, ট্রাইব্যুনাল যদি দরজাই বন্ধ থাকে, ট্রাইব্যুনালে যদি লয়াররা পর্যন্ত ঢুকতে না পারে, এই যে পুরো জটিল ব্যাপারটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এবং সেখানে একটা মারাত্মক ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। ট্রাইব্যুনাল কবে থেকে কাজ করবে, বা আজকে ট্রাইব্যুনাল কতগুলো লিস্ট ক্লিয়ার করলো, এটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব, যে আজকে 20 তারিখ ট্রাইব্যুনাল এতগুলো লিস্ট ক্লিয়ার করলো, 10,000 ক্লিয়ার করেছে, তার মধ্যে 5,000 ভোটাধিকার পেয়েছে, 5,000 বাদ গেছে, বা কালকে 21 তারিখে 5,000 হয়েছে। এটা কিন্তু ইলেকশন কমিশনের প্রেস রিলিজ করে টাইম টু টাইম মানুষকে এই খবরগুলো দেওয়ার কথা। এই যে 21 তারিখ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে সুপ্রিম কোর্ট বলেছে যে 21 তারিখ পর্যন্ত যাদের নাম ছাড় দেবে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারা 23 তারিখ ভোট দিতে পারবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? 21 তারিখ যদি ছাড় দেয়, তাহলে 22 তারিখ মানে হচ্ছে হাতে আর একটা দিন, স্ক্রুটিনি করে নাম তুলে ভোটার স্লিপ কেটে তার পক্ষে কি ভোট দেওয়া সত্যি সম্ভব 23 তারিখ প্রথম দফায়? সময়টা কোথায়? নির্বাচন কমিশন কি পারবে এতগুলো ধাপ পেরোতে? আপনার প্রশ্নটার এক কথায় উত্তর হবে না। কারণ আপনি যদি পুরো প্রসেসটা দেখেন, যাদের হাতে 3 মাস থাকাতে 27 লাখকে অবিচার অবস্থায় রেখে বাদ দিয়ে দিচ্ছে, এবং যাদেরকে এমন হলো না কিন্তু এইবারে ভোট দেবে তারপর বাদ গেলে তোমরা ভোট দিতে পারবে না, উল্টো তো হতে পারতো। যেই 27 লক্ষ যেহেতু ভোটার ছিল, এদেরকে ভোটার হিসেবে ট্রিট করা হবে যতক্ষণ না ট্রাইব্যুনাল বলছে তোমরা ভোটার নয়। হয়েছে উল্টো। তাহলে যদি এই পুরো ক্রোনোলজিটা দেখেন, যবে থেকে এসআইআর শুরু হয়েছে, তার আগে 5 বছর ধরে ইলেকশন কমিশন কাজ করেছে, মাঝখানে যখন সরকার চলছে, সেই অবস্থায় এই যে কথাটা তখন বললাম যে এটা একটু মন ভোলানো কথা, তো ওই কথাটাতে কিন্তু যে ভোটাররা যাদের নাম বাদ গেছে, যারা অপেক্ষা করছে ভোট দিতে পারবো কিনা, তাদের বেসিক্যালি ওই মনে একটু শান্তি ছাড়া, বা কালকে যদি আমার কিছু হয়ে যায় হয়তো নাম চলে আসবে, আমার মনে হয় একেবারেই মনে হয় না, আমি প্রায় শিওর এরকম কোনো সম্ভাবনা তৈরি হবে না। এত বড় মেশিনারি ইলেকশন কমিশনের হাতে নেই, বা থাকলেও সেই মেশিনারি যদি ব্যবহার করতো, তাহলে 27 লক্ষ লোককে একটা রাজ্যের মধ্যে এইভাবে বসে থাকতে কিন্তু হতো না। তার মানে সেই দিকেই যাচ্ছে, যে একবার ভোট না দিলে তার ভোটাধিকার চলে যায় না। তার মানে প্রথম যে কথাটা আদালতের তরফ থেকে বলা হয়েছিল, জয়মাল্য বাগচি বলেছিলেন, তার মানে তো সেদিকেই যাচ্ছে। এবার যেটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে এত লোককে বাইরে রেখে
ভোট দিতে যাওয়া কোনো একটা জায়গায় বা কোনো একটা ওয়ার্ডে যদি দেখা যায় যে সেখানে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে এবং তারপরে দেখা যায় যে সেখানে জয়ের ব্যবধানটা, যেটা নিয়ে আমরা এর আগের দিনও আলোচনা করছিলাম, যে জয়ের ব্যবধানটা যদি দেখা যায় যে খুব কম সংখ্যক এবং তারা যদি পরের দিকে আবার ছাড় পেয়ে যান, যে ভোটের পরে দেখা গেল তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি পেরিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলে নিতে পারলেন, কিন্তু এবারে তো ভোটটা দেওয়া হলো না, ফলাফলটা হয়তো তারা ভোট দিতে পারলে অন্যরকম হতো। তখন সেক্ষেত্রে যদি বিষয়টা আবার আদালতে যায়, আবার কি সেখানে তাহলে পুনরায় ভোট নেওয়া হতে পারে? সেই জায়গাগুলোতে কি আবার রিপোলিং হবে? একদম আসল জায়গাটা এসআইআর এর প্রসেস কিন্তু এটাই, মানে একদম যদি টু দি পয়েন্ট আপনি বলেন, সেটা হচ্ছে এটা যে একটা জায়গায় দেখা গেল কোন একটা রাজনৈতিক দল 10,000 ভোটে জিতেছে, সেখানে দেখা গেল 12,000 ভোট ট্রাইব্যুনালে পেন্ডিং, 12,000-এর অ্যাপ্লিকেশন, তাদের কি হবে পরবর্তীকালের বিষয়। সেখানে কিন্তু পরিষ্কার যে এইগুলোর যদি অ্যাডজুডিকেশন হতো তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারতো, কোন দিকে যেত পরের কথা। এই জায়গাটাতে কিন্তু আইনের যে ধারা, আইন যে বলছে না প্রত্যেককে তাকে অ্যাপ্লাই করতে দিতে হবে। পরবর্তীকালে আপনি যদি আশা করে বসে থাকেন বা আপনি যেটা বলছেন যে 10,000 ভোট বাদ গেছে আর ভোটে জিতেছে 9,000 বা 8,000, আবার কি সেখানে ভোট হবে? যদি আপনি পুরো প্রসেসটা দেখেন যেভাবে যা হয়েছে, আবার উত্তরটা কিন্তু একটু নেগেটিভই হবে। এরকম ধারণা করতে গেলে কিন্তু তাহলে প্রচুর, মানে বুথ নয়, প্রচুর বিধানসভা আপনার ক্যান্ডিডেট বিধানসভাতে আবার আপনাকে ভোট করতে হবে, যেটা এইভাবে যদি আপনি পুরো জার্নিটা দেখেন তাহলে কিন্তু তার সম্ভাবনা নেই। তখনও কিন্তু ওই রকমই আবার একটা কোনো কথা আসবে যে পরের ভোটে আবার তারা তো ফিরে পাবে, তারা আবার যদি ভোট চেঞ্জ করে দিতে পারে, যেটা কিন্তু খুব স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন হওয়া উচিত। হিউম্যান রাইটস কোনোদিন আজকে আমার হিউম্যান রাইটস থাকবে কালকে থাকবে না, বা এইবারে হিউম্যান রাইটসটা আমি আপনাকে একটু বললাম আপনি পেন্ডিং রাখুন, আপনি 3 মাস পরে আপনার হিউম্যান রাইটস আবার কাজ শুরু করবেন বা আপনার হিউম্যান রাইটস ক্লেম করবেন, এটা কিন্তু হয় না। এই জায়গাটা কিন্তু ভোটারদের বা যাদের পেন্ডিং আছে বা যে ক্যান্ডিডেট ধরুন হারবে বা জিতবে, সে যে পার্টিরই হোক, তাদের প্রতি এবং এই ভোটারদের প্রতি এবং গণতন্ত্রের যে পদ্ধতি, সেই পদ্ধতির পক্ষে কিন্তু খুব একটা আশাকর খবর নয়। এবং তাতে অনেকেই কিন্তু ডিপ্রাইভড মনে করবে, ভোটাররাও মনে করবে, দেশের সিটিজেনরা মনে করবে, এবং যে ভোটের ক্যান্ডিডেট সেও কিন্তু মনে করবে। ভাবার খুব একটা সুযোগ নেই যে এটাকে আবার রিভার্স করা হবে এবং ভোট হবে, আমার মনে হয় না। তাহলে এই যে 142 ধারা প্রয়োগের কথা বলা হচ্ছিল, যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এবার 142 ধারা প্রয়োগ করে এই পুরো বিষয়টাকে দেখা হবে, তাহলে এই 142 ধারা প্রয়োগ করে আদালত বিশেষ ক্ষমতা ব্যবহার করছে, তাহলে কি এই বিশেষ ক্ষমতা ব্যবহার